দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে যে গল্পটি রয়েছে, তোমরা যারা সিবিএসসি ক্লাস 12-এ পড়ছো তাদের এই গল্পটি অবশ্যই পাঠ্য হিসেবে রয়েছে। আমি এই গল্পটির বিষয়বস্তু, প্রেক্ষাপট এবং কোথা থেকে নেওয়া হয়েছে সেগুলি নিয়ে আলোচনা করব এবং শেষে দু একটি ছোট ছোট প্রশ্ন তুলে ধরবো তোমাদের সামনে। তোমাদের হয়তো প্রশ্নগুলি কাজে লাগবে। চলো তাহলে আমরা শুরু করছি। মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে যে গল্পটি, সেটি তেমন কোনো গল্পগ্রন্থ বা গল্প সংকলন থেকে অন্তর্ভুক্ত হয়নি। বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প নামক যে গল্প সংকলন বের হয়েছিল, সেখানে এই গল্পটিকে প্রথম অন্তর্ভুক্ত করা হয়েছিল। প্রথমে এই গল্পটি প্রকাশিত হয়েছিল 1357 বঙ্গাব্দে। পরে অবশ্য এই গল্পটি মানিক যে গ্রন্থাবলী রয়েছে সেই গ্রন্থাবলীর দ্বাদশ খণ্ডে স্থান পেয়েছিল। আমাদের আলোচ্য কে বাঁচায় কে বাঁচে যে গল্পটি রয়েছে, সেই গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের জীবনের এক সন্ধিক্ষণে তিনি রচনা করেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে, আমরা সকলেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল সম্পর্কে জানি কম বেশি। সেই সময়কালের যে প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটেই মূলত এই গল্পটি তিনি রচনা করেছিলেন। আমাদের বাংলায় যে মন্বন্তর দেখা দিয়েছিল, সেই মন্বন্তরের সময় এই গল্পটি সেই প্রেক্ষাপটে তিনি এই গল্পটি লিখেছিলেন এবং তার পাশাপাশি সেই সময় চলেছিল বন্যা, তারপর আগস্ট আন্দোলন, এই সমস্ত যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতেই তিনি মূলত এই গল্পটি রচনা করেছিলেন। এই গল্পটি আমরা কম বেশি সকলেই পড়েছি। এই গল্পটিতে যে বিষয়গুলিকে মূলত তুলে ধরা হয়েছে সেগুলি এখন আমরা আলোচনা করব। দেখো, গল্পটি প্রথমেই বলা হয়েছিল, এই গল্পটিতে দেখো প্রথমে আগে বলি যে দুটি ক্যারেক্টার মূলত মেন ক্যারেক্টার, একটি হচ্ছে নিখিল আর একটি হচ্ছে মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় একদিন অফিস যাওয়ার পথে অনাহারে একটি মৃত্যু দেখেছিল, অর্থাৎ অনাহারে কেউ খেতে না পেয়ে মারা যাচ্ছিল এবং সেই মৃত্যুঞ্জয় অফিস যাওয়ার সময় দেখেছিল। শহরের নিরিবিলি অঞ্চলে মৃত্যুঞ্জয়ের বাড়ি ছিল। বাড়ি থেকে সামান্য হেঁটে তারপর ট্রামে চেপে তার অফিস যেতে হতো। এই কারণেই যেহেতু তার বেশি সময়টা ট্রামেই কাটতো, মৃত্যুঞ্জয় অনাহারে যে মানুষ মারা যাচ্ছে সেটি শুনেছে, কিন্তু অনাহারে মানুষ যে কিভাবে মারা যায় বা সেটি স্বচক্ষে কখনো সে দেখেনি। মৃত্যুঞ্জয় যেহেতু বাড়ির কাজকর্ম সেভাবে করতো না, তার ছোট ভাই ছিল এবং বাড়ির চাকর বাকরেরা ছিল, ওরাই মূলত বাজারঘাট ইত্যাদি করে দিত। তাই মৃত্যুঞ্জয়কে বেশি সময়টি সে বাড়িতেই থাকতো, তাকে বাড়ির বাইরে খুব একটা যেতে হতো না। বা বাজার টাজারে দেখবা তোমরা, যখন বাজারে ঘুরবা বা বাজারে যখন তোমরা যাবা, তোমাদের একটি যে ব্যক্তিগত অভিজ্ঞতা বা একটা যে আমাদের পার্সোনাল অভিজ্ঞতা তৈরি হয়, সেগুলো কিন্তু বাজার থেকেই আসে। তো মৃত্যুঞ্জয় যেহেতু বাজারে যেত না, সে সেই সময়কার পারিপার্শ্বিক অবস্থা সম্পর্কে খুব একটা জ্ঞাত ছিলও না এবং তার ধারণাও খুব একটা বেশি ছিল না। আর যেদিন হঠাৎ একটি মানুষের মৃত্যু সে স্বচক্ষে দেখেছিল, সেই ঘটনা তাকে আঘাত করে খুব, এবং এই মৃত্যু দেখে সে অসুস্থ হয়ে পড়েছিল। যেহেতু তার মানসিক একটি প্রভাব পড়েছিল এই মৃত্যু দেখে, তাই সে মানসিকভাবে কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। অফিস তো চলে আসলো কোনো রকম, কিন্তু অফিসে এসে অফিসের যে বাথরুম রয়েছে বা বলতে পারো কলঘরে গিয়ে সে বাড়ি থেকে যা কিছু খেয়ে এসেছিল সবকিছুই সে বমি করে উল্টে দিয়েছিল। আর এই সমস্ত ব্যাপার দেখে পাশের ঘরে তার অফিসের কলিগ নিখিল যখন তার সাথে দেখা করতে আসে, সেই সময়টিতে মৃত্যুঞ্জয় নিখিলকে দেখছে যে নিখিল তার কাছে এসেছে, কিন্তু মৃত্যুঞ্জয় খানিকটা আনমনা হয়েই ধরো দেওয়ালের দিকে এইভাবে তাকিয়ে রয়েছে। সে কিছুটা আনমনা হয়ে গেছিল এই সমস্ত জিনিস দেখে। নিখিল আর মৃত্যুঞ্জয় একই অফিসে কাজ করে, তারা সমপদস্থ কর্মচারী, এই জন্য তারা বেতনও সমান সমান পায়। কিন্তু মৃত্যুঞ্জয়ের উপর একটি এক্সট্রা দায়িত্ব চাপানো ছিল অফিস থেকে, একটু এক্সট্রা কাজ করতে জন্য মৃত্যুঞ্জয় নিখিলের থেকে সামান্য একটু বেশি বেতন পেত, এবং সেই বেশির পরিমাণ হচ্ছে মাত্র 50 টাকা। মৃত্যুঞ্জয় নিখিলের থেকে 50 টাকা মাত্র বেশি বেতন পেত। নিখিল ছিল একটু অলস প্রকৃতির এবং সে ছিল বাস্তবসম্মত বুদ্ধির, সে বাস্তবটাকে মেনে নিতে খুব সহজেই পারত। দেখো, আরেকটি কথা বলে রাখি, নিখিল মৃত্যুঞ্জয়কে খুবই ভালোবাসতো, কিন্তু নিখিল মৃত্যুঞ্জয়কে ভালোবাসলেও এই যে মৃত্যুঞ্জয় বেশি ভালো মানসিপনা দেখাতো, এই বেশি ভালো মানসিপনাকে নিখিল ঈর্ষা করত বা
খুব একটা ভালো চোখে দেখতো না। মৃত্যুঞ্জয়ের যখন এই রূপ অবস্থা অফিসে এসে হয়, তখন নিখিল যখন তার কাছে আসে, নিখিল বুঝতে পেরেছিল যে মৃত্যুঞ্জয়ের কিছু একটা হয়েছে। নিখিল যখন মৃত্যুঞ্জয়কে জিজ্ঞেস করলো যে তার কি হয়েছে, অর্থাৎ মৃত্যুঞ্জয়ের কি হয়েছে, মৃত্যুঞ্জয় কোনো উত্তর না দিয়ে শুধু এটুকুই বলল, মরে গেল, না খেতে পেয়ে মরে গেল। কাচের সার্সিতে বাধা প্রাপ্ত হয়ে, মানে দেখবি কোনো একটা আয়নার মধ্যে বা কাচের মধ্যে বাধা পেয়ে যেমন মৌমাছি এদিক ওদিক ঘোরাঘুরি করে, তেমনি মৃত্যুঞ্জয়ও তার মনের মধ্যে কিছু একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল। সেটি দেখে নিখিল ভাবলো যে এ তো ঠিক ওই কাচের বা সার্সিতে আটকে যাওয়া মৌমাছির মতোই অবস্থা হয়ে গিয়েছে। নিখিল বুঝতে পারছিল যে মৃত্যুঞ্জয় এই যে অনাহারে মৃত্যু দেখেছিল, সেই মৃত্যু দেখে তার মনে একটা পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল। দুর্ভিক্ষের সময় এই ধরনের মৃত্যু বা অনাহারে মৃত্যু যে একটি স্বাভাবিক ঘটনা, এটা নিখিল মেনে নিয়েছিল, কিন্তু মৃত্যুঞ্জয় এই ব্যাপারটি কিছুতেই মানতে পারেনি। নিজে শুধুমাত্র খেয়ে দিয়ে বেঁচে থাকা, ভালো মন্দ নিজে উপভোগ করা এবং আশেপাশের সকলে না খেতে পায় মারা যাওয়া, এই সমস্ত জিনিসগুলো মৃত্যুঞ্জয়কে খুব ভাবিয়ে তুলেছিল। নিজেকে যেন সে স্বার্থপর মনে করেছিল। যথেষ্ট পরিমাণে রিলিফ সকলে পাচ্ছে না, একথা সে আগেও শুনেছিল, কিন্তু এখন সে বুঝতে পারছে যে এই রিলিফ না পাওয়ার জন্য সাধারণ মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। মৃত্যুঞ্জয়ের আত্মকথা বা নিজে নিজে যে মৃত্যুঞ্জয় এই সমস্ত কথা ভাবছে, এগুলো নিখিল বুঝতে পারছিল, কিন্তু একা মাত্র বুঝে কি করবে? দেখো, তোমাদের গোটা শহরের অসুখ হয়েছে, এবার তুমি একা সেখানে নেমে তো কিছু করতে পারবে না। তুমি একা মনে মনে কিছু ভাবছো যে কেন হয়ে গেল, কি হয়ে গেল, তুমি একা তো লড়ে পারবে না যদি সরকার থেকে কোনো স্টেপ না নেয় বা সরকার থেকে যদি কোনো একটা বড় পদক্ষেপ না নেয়। আমরা একা একা কি করব? এহেন মানে এইভাবেই মৃত্যুঞ্জয় একা একা এই মানসিকভাবে টেনশন করছে। সেক্ষেত্রে একা তার পক্ষে কিছু করাটা কখনোই সম্ভব হবে না, এটা নিখিল বুঝতে পেরেছিল। এরপর কিছুদিন পরে যখন মাইনের সময়টা আসলো, ধরো একটা মাসের একটা সময়ে যে মাইনে দেওয়া হয়, সেই মাইনের সময়টা যখন আসলো, মৃত্যুঞ্জয় তার মাইনের পুরো টাকাটাই নিখিলের হাতে তুলে দিল এবং মৃত্যুঞ্জয় নিখিলকে বলল তার মাইনের পুরো টাকাটা কোনো রিলিফ ফান্ডে দান করে দিতে। এদিকে মৃত্যুঞ্জয়ের বাড়িতে 9 জন লোক, ভাবতে পারছো, তার একার চাকরি, 9 জন লোক খাওয়ার। এবার তার ওই যে বেতনটা পায়, ওই বেতনেই তার চলে না, তাকে প্রত্যেক মাসে কম বেশি ধার করতেই হয়। এর উপরে যদি সে সমস্ত টাকা রিলিফ ফান্ডে দান করে দেয়, তাহলে তার পরিবার কোথায় যাবে? এই কথাটা মৃত্যুঞ্জয় কখনোই চিন্তা করে দেখেনি। নানা কথাবার্তার মধ্যে দিয়ে নিখিল জানতে পারে যে শুধু মৃত্যুঞ্জয় না, মৃত্যুঞ্জয়ের স্ত্রীও একবেলা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তারা খাওয়া দাওয়া কমিয়ে দিয়ে তারা তাদের যে এই যে খাওয়াটা যে বাঁচছে, তার যে অর্থটা, সেই অর্থটা তারা রিলিফ ফান্ডে দান করা শুরু করেছে। এভাবে যে দেশের সাহায্য করা যায় না, এই কথাটি তারা কিছুতেই বুঝতে চাইছে না। শুধুমাত্র 2-1 জনকে বাঁচিয়ে সকলকে বাঁচানো সম্ভব হবে না। শুধুমাত্র 2-1 জন হয়তো বাঁচবে, কিন্তু এই বাঁচাতে গিয়ে নিজের ক্ষতি, কত বড় ক্ষতি করে ফেলছে, এই কথাটা তারা কিছুতেই বুঝতে পারছিল না। এইভাবে বিপর্যস্ত মৃত্যুঞ্জয় দিনের পর দিন অফিসে কামাই করছে, অফিসে ঠিকঠাক যাচ্ছে না, গেলে পরেও ধরো কাজ ঠিকঠাক ভাবে করছে না, তার কাজেও যেন মনোযোগ নেই এবং সে অনেক সময় ভুল কাজ করে বসছে। সে এখন বেশিরভাগ সময় শহরের ফুটপাত ধরে ঘুরে বেড়াচ্ছে এবং ফুটপাথে মানুষদের পাশে গিয়ে বসছে, তাদের সাথে গল্প করছে। ডাস্টবিনের ধারে খোলা আকাশের নিচে যেখানে মানুষজনরা বসে আছে, সেখানে গিয়ে মৃত্যুঞ্জয়রা বসে থাকছে, তাদের সাথে পারলে খাওয়া দাওয়া করছে। সেই সমস্ত দুর্গত যে মানুষেরা রয়েছে, সবাই তাদের ভাগ্যকে দোষারোপ করে। তারা বলে যে এহেন পরিস্থিতির জন্য আমাদের কপাল খুব দায়ী। এদিকে মৃত্যুঞ্জয়েরও পরিবারের অবস্থা করুণ হয়ে পড়ে দিনের পর দিন। তার স্ত্রী অসুখে ভুগতে থাকে। খাবারের জন্য বাড়ির যে ছোট ছেলে মেয়েরা, তারা সবসময় কান্না করতে থাকে। দেখো, এইভাবে তুমি তো কখনো বাঁচাতে পারো না। নিজের বাড়িকে না খেতে দিয়ে তুমি আশেপাশের লোককে গিয়ে খেতে দিচ্ছ, এটাও তো তোমার অন্যায়, এটাও তোমার শাস্তি। নিখিল এই সমস্ত দেখে খুব কষ্ট পায়, বারবার এসে তাদেরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই বুঝিয়ে উঠতে পারছিল না। মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে যে নিখিল বোঝাতে যাবে, সেখানেও বিপদ। মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে নিখিল বোঝাতে গিয়ে দেখছে সেও তো মৃত্যুঞ্জয়ের মতো হয়ে গিয়েছে। সে নিখিলকে বলছে যে তোমার দাদাকে একটু দেখে দেখো, আমার যদি শরীরটা ভালো থাকতো
আমিও তার সাথে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম। বোঝো তাহলে কেমন। সে নিজের বরকে একটু বোঝাবে যাতে এই ধরনের কার্যকলাপ না করে, সে আরো উল্টা বলছে কি যে আমিও তার সাথে ঘুরে বেড়াতাম। তাহলে বাড়ির বাচ্চা কাচ্চা এদের কি হবে? নিখিল কি করবে বেচারা? এদিকে বন্ধুকেও ছাড়তে পারছে না, আবার অফিসেও তাকে যেতে হচ্ছে। একটা দিকে সাপোর্ট অন্তত সে দিয়েছিল যে মৃত্যুঞ্জয়ের অফিসে বলে টোলে কিছুটা দিনের জন্য মৃত্যুঞ্জয়ের ছুটির ব্যবস্থা সে করে দিয়েছিল। নিখিলের কোনো কথাই মৃত্যুঞ্জয় এখন আর শুনতে চাইছিল না। নিখিলের যা বলছিল নিখিল সবকিছু যেন মৃত্যুঞ্জয়ের কাছে বিপরীত স্বভাবের মনে হচ্ছিল বা বিপরীত ভাবে মনে হচ্ছিল। আসলে মৃত্যুঞ্জয় সবকিছুর বিনিময়ে ফুটপাথের ধারে যে মানুষগুলো, সেই মানুষগুলোকে বাঁচানোর চেষ্টা করছিল। নিখিলও বেচারা মাঝে মাঝে গিয়ে মৃত্যুঞ্জয়ের কাছে বসে থাকতো, সে সময় কাটাতো সেই যে দুর্ভিক্ষ পীড়িত মানুষদের সাথে। মৃত্যুঞ্জয় নিখিলের কথা কিছুতেই বুঝতে পারে না। তার গায়ে এখন শত ছিদ্র জামা কাপড় পরা অবস্থায় সে ছিল, মানে ভালো জামা কাপড় সে পরতো না, সে ছেঁড়া ফাটা জামা কাপড়গুলো পরেই, আসলে তার জামা কাপড়ের দিকে তার কোনো খেয়ালই ছিল না। সে ওই ছেঁড়া ফাটা জামা কাপড়গুলো পরেই ঘোরাঘুরি করতো রাস্তায়। তার পরনে এখন এক টুকরো ছেঁড়া ন্যাকড়া, গা ভর্তি তার ধুলো মাটি, এই অবস্থা হয়ে গিয়েছিল মৃত্যুঞ্জয়ের। সেও লঙ্গরখানায় সেই গরিব দুঃখীদের সাথে কাড়াকাড়ি মারামারি করে ভাত খাওয়ার লাইনে দাঁড়াতো এবং সে বলতো, গা থেকে এইছি বাবা, খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও। তাহলে দেখো মৃত্যুঞ্জয়ের অবস্থা, একটি মৃত্যু মাত্র মৃত্যুঞ্জয়কে কেমন করুণ পরিস্থিতিতে নিয়ে গিয়ে দাঁড় করালো। এটাই মূলত আমাদের গল্প। এই গল্পটি আমরা এইভাবেই আলোচনা করলাম। এখন আমরা এই গল্প থেকে সামান্য এক দুটো ছোট ছোট, মানে এক দু লাইনের আর কি, বেশ কিছু 25-30টা হয়তো প্রশ্ন, এক দু লাইনের আমরা একটু আলোচনা করে এই ভিডিওটি শেষ করব। সেদিন অফিস যাওয়ার ফলে মৃত্যুঞ্জয় কি দেখলো, মানে অফিস যেতে কি দেখলো? সেদিন অফিস যাওয়ার ফলে বা পথে মৃত্যুঞ্জয় ফুটপাতে অনাহারে মৃত্যু দৃশ্য দেখলো। এতদিন মৃত্যুঞ্জয় শুধু কি শুনেছিল? এতদিন মৃত্যুঞ্জয় শুধু শুনে ও পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা। কোথায় হাঁটা মৃত্যুঞ্জয়ের বেশি প্রয়োজন হয় না। ফুটপাতে হাঁটা মৃত্যুঞ্জয়ের বেশি প্রয়োজন হয় না। বাড়ি থেকে বেরিয়ে মৃত্যুঞ্জয় ক পা হেঁটে ট্রামে ওঠে। বাড়ি থেকে বেরিয়ে এসে মৃত্যুঞ্জয় 2 পা হেঁটে ট্রামে ওঠে। মৃত্যুঞ্জয়ের বাড়ি কোথায় অবস্থিত? মৃত্যুঞ্জয়ের বাড়িটা শহরের নিরিবিলি অঞ্চলে, যেখানে ফুটপাতও বেশি নেই। মৃত্যুঞ্জয়ের বাড়ির বাজার ও কেনাকাটা কারা করে? মৃত্যুঞ্জয়ের ছোট ভাই ও বাড়ির চাকর বাজার ও কেনাকাটা করে। কয়েক মিনিটে আর কি মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা কি হয়ে গেল? কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কোথায় তার প্রতিক্রিয়া হয়? মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। অফিসে পৌঁছে মৃত্যুঞ্জয় ছোট কুটিরটিতে একটু বসে কোথায় উঠে গেল? অফিসে পৌঁছে মৃত্যুঞ্জয় ছোট কুটিরটিতে একটু বসে উঠে গেল কলঘরের দিকে। বাড়ি থেকে মৃত্যুঞ্জয় কি সব খেয়ে এসেছিল? বাড়ি থেকে মৃত্যুঞ্জয় ভাত, ভাজা, ডাল, তরকারি, মাছ ও দই খেয়ে এসেছিল। কলঘর থেকে ফিরে এসে মৃত্যুঞ্জয় কি করলো? কলঘর থেকে ফিরে এসে মৃত্যুঞ্জয় কাচের গ্লাসে জল পান করলো। জলের গ্লাস খালি করে নামিয়ে রেখে মৃত্যুঞ্জয় কি করলো? জলের গ্লাস খালি করে নামিয়ে রেখে মৃত্যুঞ্জয় শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। আপিসে মৃত্যুঞ্জয় ও নিখিলের মাইনে কেমন ছিল? আপিসে মৃত্যুঞ্জয় ও নিখিলের মাইনে ছিল সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পেত। মৃত্যুঞ্জয়ের কত বছর আগে নিখিল বিয়ে করেছিল? মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে নিখিল বিয়ে করেছিল। নিখিল বিয়ে করে 8 বছরে
কটি সন্তানের পিতা হয়েছে? নিখিল দুটি সন্তানের পিতা হয়েছে। অন্য সবার মতো নিখিল কাকে খুব পছন্দ করে? অন্য সবার মতো নিখিল মৃত্যুঞ্জয়কে খুব পছন্দ করে। মৃত্যুঞ্জয়কে কেন নিখিল ভালোবাসে? মৃত্যুঞ্জয় মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে নিখিল তাকে ভালোবাসে। মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। নিখিল মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না, এ ভাবনাটি কার? মৃদু ঈর্ষার সঙ্গে নিখিল ভাবে যে সে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না। সারশিতে আটকানো মৌমাছির মতো মাথা ঘুরছে কে? সারশিতে আটকানো মৌমাছির মতো মাথা ঘুরছে মৃত্যুঞ্জয়। মরে গেল, না খেয়ে মরে গেল, কার উক্তি? আনমনে অর্ধ ভাষণে আর্তনাদ করে মৃত্যুঞ্জয় এ কথাগুলি বলেছিল। মৃত্যুঞ্জয়ের ভেতরটা কে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে? নিখিল মৃত্যুঞ্জয়ের ভেতরটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছে। কে কোথায় একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকানোর চেষ্টা করছে? মৃত্যুঞ্জয় একসঙ্গে পাহাড় প্রমাণ মাল মশলা ঢোকানোর চেষ্টা করছে তার ক্ষুদ্র ধারণা শক্তির থলিটিতে। কে জেনে শুনেও এতকাল 4 বেলা পেট ভরে খেয়েছে? মৃত্যুঞ্জয় জেনে শুনেও এতকাল 4 বেলা পেট ভরে খেয়েছে। ধিক, শতধিক আমাকে, কে কাকে ধিক্কার জানিয়েছে? মৃত্যুঞ্জয় নিজেই নিজেকে ধিক্কার জানিয়েছে। মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল কি করে? মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল করছে দেখে নিখিল চুপ করে থাকে। কিসের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে? দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এ জগতে। দেশের সব দরদ কি করে ঢাললেও ক্ষুধার এ নাগুন নিববে না। দেশের সব দরদ পুঞ্জীভূত করে ঢাললেও ক্ষুধার এ আগুন নিববে না। অন্যের বদলে বরং কিসে পরিণত হয়ে যাবে? অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে। পৃথিবীর সব জ্যান্ত মানুষগুলিকে কোথায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে। পৃথিবীর সব জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে।